শ্রমিক শ্রমিক এই স্পিকার করে হ্যাঁ হ্যালো হ্যাঁ এদিকে আয় এটা ওরা দেখতে পাচ্ছে না, আমি বুঝবো কিভাবে? স্পিকার আছে না? স্পিকার শোনা যাবে না এখানে নাকি? চলছে তো না লাইভে? আছে তো, হ্যাঁ, ওই যে 27 জন দেখতেছে, 28 জন দেখতেছে। তো ওরা ওদের রেসপন্স আমি বুঝবো কিভাবে? ওরা কমেন্টে বলবো, কোনো কোশ্চেন করলে কমেন্টে বলবো, এছাড়া তার রেসপন্স হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ক্লাস যেটা এই সময়ে শোনা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করতে চাই এই সময়ে বিশেষ করে অবসর সময়ে, কারণ তোমরা ঠিক নিয়মিত সময় পাবে না, নিয়মিত যে ক্লাস হয় সে সময় তোমরা আর পাচ্ছ না। পরীক্ষার প্রস্তুতির জন্য যেটা তোমাদের দরকার আমি সেটা বলবো। বিশেষ করে ওরাল ফেস করার জন্য যেটা লাগে, তোমরা একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে তোমাদের ভাইবা বোর্ডে দুটো বোর্ড থাকবে। তোমরা বোধহয় এর আগে কোনো ভাইবা আসলে প্রস্তুতি নাও নাই, আমি যতদূর জানি। দুটো বোর্ড থাকবে, বোর্ড এ, বোর্ড বি। বোর্ড এতে 2 জন জেনারেল সার্জন থাকবে, বোর্ড বিতে 1 জন জেনারেল সার্জন, 1 জন সাব স্পেশালিটি সার্জন থাকবেন। আগে সাধারণত একবার 1 জন অর্থোপেডিক্স থাকতো আর 1 জন অন্য যে কোনো সাবজেক্টে থাকতো। তবে এখন এখানে যে সমস্যাটা আছে সেটা হলো যে মোজাম্মেল স্যার এতদিন 1 জন অর্থোপেডিক সার্জনরে 1 টার্মে, কারণ দুটো রেগুলার ব্যাচে 2 ভাগে পরীক্ষা হয়, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, 1 হাফে অর্থোপেডিক সার্জনরে রাখতেন আর 1 হাফে অন্য সাবজেক্টের। যেহেতু সিনিয়র হিসাবে, পেডিয়াট্রিক সার্জন হিসাবে আমি ছিলাম, আমি অনেকবার ছিলাম সেভাবে, কিন্তু এখন অর্থোপেডিক সার্জনরা বেশি থাকতে চান ওনারা, কিন্তু ওনাদের একটু সমস্যা আছে, যেহেতু ওনাদের 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর এখন নেই, স্টিল নাও এখনও 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর নেই। সেজন্য মাঝে মাঝে অর্থোপেডিক সার্জন হয় বাইরের থেকে আসেন, অথবা আমাদের যে কোনো একজনকে রাখা হয় অন্যান্য স্পেশালিটির থেকে। আর তোমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে যে মোজাম্মেল স্যার, তোমাদের পরীক্ষার সময় মোজাম্মেল স্যার আসলে প্রাক্তন হয়ে যাবে, উনি রিটায়ারমেন্টে চলে যাবে সেপ্টেম্বরে, সুতরাং উনি থাকবে এক্সটার্নাল হিসাবে, তোমাদের বোর্ডে থাকবে। যাই হোক, সেক্ষেত্রে যেহেতু স্টিল নাও সার্জারিতে সিনিয়র আছেন এখন 1 জন, ইউনিট 2তে 1 জন আছেন, উনি থাকবেন। আর যেই থাকে সেটা কোনো ব্যাপার না, তবে পরীক্ষা তো স্ট্রাকচার্ড ফর্মে, তোমরা জানো পরীক্ষা স্ট্রাকচার্ড ফর্মে হয়, শুরু হয়। সেখানে তোমাদের শুরুটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন ওখানে ফিক্স করা আছে। বর্তমান যে অবস্থা, কোশ্চেন চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থা যেটা চলছে, যে দুর্দশা এখন চলছে, তোমাদের পরীক্ষার কোশ্চেনগুলি চেঞ্জ হবে না, হয়তো পুরনো যে কোশ্চেন আছে ওতেই তোমাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের যেটার জন্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো তোমরা নিজেরা তৈরি করবা, তার মানে স্ট্রাকচার্ড কোশ্চেন তোমরা টেনে তুলে টিচারের হাতে দিলে টিচার তোমাকে প্রশ্ন করবে। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে যাওয়াটা একটু জরুরি।
আর উত্তর তোমার নিজের কাছে তৈরি না থাকলে ভাইবা বোর্ডে যে কখনো ভালো করে বলতে পারবে না। ভাইবার প্রস্তুতির সঙ্গে রিটেনের প্রস্তুতি বা নিজে পড়ার একটু ব্যতিক্রম আছে। ভাইবাতে তোমাকে যেভাবে কিছু নির্দিষ্ট ফরম্যাটে উত্তর করতে হবে, বিশেষ করে অনেক ক্ষেত্রে কমন কজগুলো বলতে হবে, কোনো ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কজগুলো বলতে হবে, কোনো ক্ষেত্রে একটা মাত্র ইম্পর্ট্যান্ট কজ বলতে গেলে সেটা তোমাকে বলতে হবে। সুতরাং এর জন্যই তোমাকে প্রস্তুতি লাগবে। আর ভাইবা বোর্ডে যে কোশ্চেনগুলো তৈরি করা আছে সেখানে একটা সেই কোশ্চেনগুলোর উত্তর থাকলে মোটামুটি তোমার সার্জারির প্রিপারেশন 60% কমপ্লিট হয়ে যাবে। তা আমি এখন শুরু করব বোর্ড বি দিয়ে। বোর্ড বিতে 3টা বক্স থাকে। এই 3টা বক্সে 6টা কোশ্চেন আছে। এক একটা বক্সে 2টো করে কোশ্চেন আছে এবং প্রতিটা কোশ্চেনের 2টা বা 3টা পার্ট আছে। বোর্ড বিতে একটা বক্সে থাকবে শুধু অর্থোপেডিক্সের এবং ট্রমাটোলজির কোশ্চেন, অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজি। একটা বক্সে থাকবে হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড ইউরোলজির কোশ্চেন, আর একটা বক্সে থাকবে পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড নিউরোসার্জারির কোশ্চেন। তা আমি আসলে অর্থোপেডিক্সেরটা তোমাদের যেহেতু আলাদা ক্লাস হবে, আমি সেটা আলোচনা আগে করতে চাই না। আমি আপাতত বোর্ড বি দিয়ে শুরু করছি, বোর্ড এও আলোচনা করব এবং অর্থোপেডিক্স সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেব, বাট ডিটেলসটা তোমাদের অর্থোপেডিক্সের যারা আছে তারা পড়াবেন। এবং আমি যতদূর জানি ডাক্তার মেহেদি নেয়াজ খুব সুন্দর করে এটা ব্যাপারে তোমাদের বলে, এবং ওনার আবার একটা পারফেকশন আছে যে উনি যেটা বলে সেটা তোমাকে বলতে হবে, তোমার মতো করে বললে হবে না। সেই জন্যে মেহেদি যে ইনস্ট্রাকশনটা দেয় সেটা তোমরা একটু মেনে চলো। একটু মেনে চলো। এখন বোর্ড বিতে যে বক্স 2 নাম্বার বক্সে যে কোশ্চেনগুলি থাকে, বক্স 2তে সেখানে ইউরোলজি এবং হেপাটোবিলিয়ারি সিস্টেমের কোশ্চেন থাকে। ধরো একটা কোশ্চেন এমন, ডিফাইন হাইড্রোনেফ্রোসিস, এটা নিয়ে খুব কমনলি আস্কিং কোশ্চেন এবং উত্তরটা প্রায় পারফেক্ট হয় না। সেটা কিরকম? ডিফাইন হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস মানে হচ্ছে এখানে তোমাকে কতগুলো স্পেসিফিক কোনো ডেফিনেশন বলতে হলে কতগুলো, আমি আগেও বলেছি, কিওয়ার্ড আছে যেটা তোমাকে বলতে হবে। সেই কিওয়ার্ড গুলো কি? এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে অ্যাসেপ্টিক ডাইলেটেশন আর একটা হচ্ছে ইনকমপ্লিট অর ইন্টারমিটেন্ট অবস্ট্রাকশন। ফ্রিকুয়েন্টলি তোমরা বলো যে ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম, ইট ইজ নট কারেক্ট। এটা হতে হবে অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম, পুরোটা বলতে হবে। অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য কিডনি বললে হবে না, অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম। অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম, এটা হলো প্রথম পার্টটা। ডিউ টু, এটুকু ইম্পর্টেন্ট কথা, ডিউ টু ইন্টারমিটেন্ট অর ইনকমপ্লিট অর পার্শিয়াল, যেটাই বলো না কেন, ইনকমপ্লিট আর পার্শিয়ালের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শব্দের মিনিংয়ের কোনো পার্থক্য নেই। তাহলে অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম ডিউ টু ইন্টারমিটেন্ট অর পার্শিয়াল আউটফ্লো অবস্ট্রাকশন। এক কথায় আউটফ্লো কোথায় অবস্ট্রাকশন এটাও বলার দরকার নেই, জিনিসগুলো কিন্তু কোনোটা তুমি চেঞ্জ করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। একই সঙ্গে তোমরা এটা মনে হয় মুখস্থ করে ফেলো, অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক আলিসিয়াল সিস্টেম ডিউ টু ইনকমপ্লিট অর ইন্টারমিটেন্ট আউটফ্লো, ইউরিনারি আউটফ্লো অবস্ট্রাকশন। এখানে আমি কথাটা কেন বললাম, কমপ্লিট অবস্ট্রাকশনে কখনো হাইড্রোনেফ্রোসিস হয় না। উদাহরণ হিসাবে তোমাদের বলি, যদি একটা তুমি ইউরেটারকে বেঁধে দাও অথবা প্রেনাল পেলভিসকে বেঁধে দাও, বেঁধে দেওয়ার পর ওখানে
ইমিডিয়েটলি যে জমা হবে, ইউরিন আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যাবে, এটা উইদিন 2 to 3 days ওই কিডনিটাকে ড্যামেজ করে দেবে। ওই কিডনিটা হাইড্রোনেফ্রোসিস হওয়ার কোনো সুযোগ পাবে না। আমরা অপারেশনের সময় যদি ইউরেটার বেঁধে দিয়ে আসি তাহলে একই ঘটনা ঘটবে। সুতরাং অবস্ট্রাকশন হতে হবে ইনকমপ্লিট, যে ইউরিন পাস করবে, জমা হবে এবং কিডনি ফাংশনিং থাকবে, বাট আউটফ্লোটা নিয়মিত হতে পারবে না, ভিতরে প্রেশার বাড়বে, প্রেশারটা বেশি হবে, আস্তে আস্তে প্রেশার বেশি হতে গেলে আউটফ্লো অবস্ট্রাকশন হতে হবে সাম ডিগ্রি, এবং কিডনিটাকে দীর্ঘদিন সতেজ থাকতে হবে। দিস ইজ হাইড্রোনেফ্রোসিস, এই কথাটা যেন খেয়াল থাকে। তাহলে আলটিমেটলি কি হলো? অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম ডিউ টু আউটফ্লো ইউরিনারি অবস্ট্রাকশন বা ইউরিনারি আউটফ্লো অবস্ট্রাকশন। এখন এই অ্যাসেপ্টিকের জায়গায় যদি আমি সেপটিক লাগিয়ে দিই তাহলে কি হবে? তখন দিস ইজ পাইওনিউমোথোরাক্স হয়ে যাবে, পাইওনিউমোথোরাক্স। তাহলে পাইওনিউমোথোরাক্স হচ্ছে, এটাকে আমরা আরো সুন্দর করে যদি বলি অল্প কথার মধ্যে, এটা কালেকশন অফ পাস উইদিন দ্য পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম। এখানে অ্যাবনর্মালও হওয়ার দরকার নাই, ডাইলেটেশন হওয়ার দরকার নাই, কোনো কিছু হওয়া জরুরি না। পেলভিক অ্যালিসিয়াল সিস্টেমের মধ্যে যদি পাস জমা হয় দেন ইট ইজ পাইওনেফ্রোসিস। কালেকশন অফ পাস বা ইনফেক্টেড ইউরিনারি ইউরিন যদি হয়, পেলভিক অ্যালিসিয়াল সিস্টেমের মধ্যে যদি ইনফেক্টেড পাস মানে পাস কন্টেইনিং ইউরিন হয় দেন ইট ইজ পাইওনেফ্রোসিস। আমি ওদিকে আর যাচ্ছি না। এখন এখানের সঙ্গে আরেকটা লেজুড়ি কোশ্চেন আছে, মেনশন দা, বললাম যে প্রতিটা কোশ্চেনের দুটো পার্ট থাকে, এই টোকেনের দুটো কোশ্চেন ছিল, তার একটা পার্ট হলো হাইড্রোনেফ্রোসিস, আর একটা পার্ট হচ্ছে প্রথম কোশ্চেনের আর একটা পার্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট কজ অফ রাইট সাইডেড হাইড্রোনেফ্রোসিস। এখানে দুটো ক্লু দেওয়া আছে, রাইট সাইডেড হাইড্রোনেফ্রোসিস এটা আমরা বলতে পারতাম। আবার যদি আমরা এটা রাইট সাইডেড না বলে বলতাম ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস, উত্তর কিন্তু একই হতো। কিন্তু রাইট সাইডেড বলার জন্য তুমি যখন উত্তরটা করবা তখন সবটার সাথে রাইট যোগ করতে হবে। আর একদিকে হাইড্রোনেফ্রোসিস যখন হয় তখন প্যাথোলজিটা হয় ব্লাডারের উপরে, অবস্ট্রাকশনটা হবে ব্লাডারের উপরে। তার মানে ব্লাডারের ইউরেটেরোভেসিক্যাল জাংশন বা ভেসিকা ইউরেটারিক জাংশন থেকে শুরু করে এর প্রক্সিমালি কিডনি পর্যন্ত যে কোনো জায়গায় যদি আউটফ্লো অবস্ট্রাকশন হয় তাহলে হবে হাইড্রোনেফ্রোসিস, ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। যেহেতু এটা বলছে রাইট সাইডের হাইড্রোনেফ্রোসিস, তাহলে তোমাকে ওইটা বলতে হবে। তাহলে কি বলতে হবে? রাইট সাইডের যে কজগুলো আছে সেটা। এক নাম্বার কজ হলো হাইড্রোনেফ্রোসিসের পেলভিক অ্যালিসিয়াল জাংশন, সরি পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, এটা হলো এক নাম্বার কজ। এটা ইউজুয়ালি কনজেনিটাল। রাইট সাইডেড পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, রেনাল পেলভিস এবং ইউরেটারের জাংশন অবস্ট্রাকশন, দিস ইজ দ্য কমনেস্ট অবস্ট্রাকটিভ কজ। এখানে যদি অবস্ট্রাকশন হয় এর কোনো কারণ জানা যায় নাই, বাট কনজেনিটালি এই কজটা 90% ইউনিল্যাটারাল ক্ষেত্রে এই কজটাই ইম্পর্ট্যান্ট। তাহলে রাইট পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। আর কি কি হতে পারে? ইউরেটারিক স্ট্রিকচার হতে পারে, ইউরেটারিক স্টোন হতে পারে। আমরা যদি সমস্ত লুমিনাল অবস্ট্রাকশন যেভাবে বলি এখানেও আমরা সেইভাবে বলবো। লুমেন থেকে বাইরে যাও, লুমেনের মধ্যে কি? লুমেনের মধ্যে হলো স্টোন। ওয়ালের মধ্যে কি? স্ট্রিকচার। ওয়ালের বাইরে কি? এক্সটার্নাল কম্প্রেশন। এক্সটার্নাল কম্প্রেশন কিসে হতে পারে? বাইরে যে কোনো টিউমার হলে হতে পারে। সেই টিউমারটা একটা ইম্পর্ট্যান্ট টিউমার কি? ইম্পর্ট্যান্ট টিউমার হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে সেটা ক্যান্সার অফ সার্ভিক্স, একটা ইম্পর্ট্যান্ট কজ, ক্যান্সার সার্ভিক্স। এটা ইউরেটার যেখানে ওপেন করে ব্লাডারে ওইখানে অবস্ট্রাকশন হয়ে যায়, অন্য যে কোনো ক্যান্সারে হতে পারে। তাহলে কি বললাম? ইউনিল্যাটারাল কজের মধ্যে একটা হচ্ছে রাইট পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, রাইট সাইডেড ইউরেটারিক স্টোন, রাইট সাইডেড ইউরেটারিক স্ট্রিকচার, আর এক্সটার্নাল রাইট সাইডেড এক্সটার্নাল ইউরেটারিক কম্প্রেশন। শুধু রাইট যোগ করা থাকতে আমার রাইট এই কথাটা বললাম। আর তোমাকে এই একই কোশ্চেন পরে লাস্টে আর একটা আছে, সেখানে আছে ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস, একই কোশ্চেন, সে কোশ্চেনটাও বলে যাই।
ওটা হচ্ছে ডিফাইন হাইড্রোনেফ্রোসিস, মেনশন দ্য কজ অফ ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। একই উত্তর, শুধু রাইটটা বাদ দিয়ে দিলেই হবে। এইগুলো হলো অবস্ট্রাকটিভ কজ। আরেকটা কজও কিন্তু আছে, অবস্ট্রাকটিভ কজটা তোমাকে বলতেই হবে। আরেকটা আছে রিফ্লেক্স কজ, রিফ্লাক্স কজ, রিফ্লেক্স না, ওটা রিফ্লাক্স কজ। সেটা হলো কি, কোনো কারণে যদি ব্লাডারের ইউরিন রিফ্লাক্স হয়ে ইউরেটারের মধ্যে ঢুকে যায় রেট্রোগ্রেডলি, তাহলেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হবে। সেটা কিসে হতে পারে? সেটা যদি ব্লাডারের আউটফ্লো অবস্ট্রাকশন হয় তাহলেও হতে পারে, আবার অ্যাবনর্মালি যদি ভেসিকো ইউরেটারিক জাংশনটা দুর্বল থাকে, সেটাকে আমরা বলি প্রাইমারি কজ। ভেসিকো ইউরেটারিক জাংশনের ওখানে যে স্পিংটার মেকানিজম, এটা যদি জন্মগতভাবে দুর্বল থাকে, তাহলেও সেটাকে আমরা বলি ভিইউআর, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স, এবং এটা হলো প্রাইমারি। আর ব্লাডারের আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য যদি ইউরিনটা, ব্লাডারের প্রেশার বেড়ে ইউরিনটা উপরে উঠে যায়, তা সেটাও ভিইউআর, কিন্তু সেটাকে আমরা বলি সেকেন্ডারি ভিইউআর। এটা তোমাকে না বললেও হবে, এটা ইউনিল্যাটারালের ক্ষেত্রে। কিন্তু ইউনিল্যাটারালের ক্ষেত্রে তোমাকে আগের কজগুলো অবশ্যই বলতে হবে। আমি আগের কজগুলো আবার একটু রিপিট করি। রাইট সাইড এবার বাদ দিলাম, আমি ইন জেনারেল বলি। pelvic junction obstruction, ureteric stone, ureteric stricture, and ureteric external compression বা external compression to the ureter। এই চারটে কজ তোমাকে অবশ্যই বলতে হবে। আরো অনেক কজ আছে, কিন্তু এটা তোমাকে বলতেই হবে। আচ্ছা, কমেন্ট কই? আমি তো বইটা কমেন্ট বলে কই, নিচে কোনটা দেখ, অসুবিধা নাই তো, হেল্প কর আমার, আমি তো হ্যাঁ? কোনটা কই? তুই টাচ দে, তোর অসুবিধা কি? দূরে চলে যাচ্ছিস কেন তুই? এইগুলাই, এই যে কমেন্ট করতেছে, এইটা কমেন্ট আসে করে নাই এখনো। কই? আমি তো কমেন্ট দেখিনি। কমেন্ট ওয়াচিং এই যে ক্যামেরা আসছে কেন? ব্রিং দেম ইন দ্য ওয়েব, এটা ইয়ে করছে, ওয়েব করছে। আচ্ছা, কমেন্ট আসে নাই বলে। কমেন্ট কোথায় আসবে? আচ্ছা ঠিক আছে, বলে নি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, ওই টোকেনের দুইটা কোশ্চেন থাকবে। একটা তো আমি বললাম এত সময়, এই কোশ্চেন আলোচনা করায় কিন্তু একটা সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। সুবিধা হলো এই কোশ্চেন আলোচনা করলে এমন কোনো চ্যাপ্টার নাই, এমন কোনো টপিক নাই যেটা আলোচনায় আসবে না। আর অসুবিধা হচ্ছে একটু এলোমেলো মনে হবে, কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমার শেখা হয়ে গেলে তখন মনে হবে যে তোমার জানাটা একটু ব্যাপক হলো, এই আর কি। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে। সেই কোশ্চেনটা কি, এটা তোমরা প্যাথোলজিতেও পড়ে এসেছো। হোয়াট আর দ্য ফ্যাক্টর কজিং গলস্টোন ফর্মেশন? খুবই বার্নিং কোশ্চেন, এটা প্যাথোলজিতেও তোমরা পড়ে এসেছো। বইতে অন্যরকম ভাবে আছে, কারণ বেলি ল্যাবে বিভিন্ন রকম ভাবে আছে, তোমাকে দরকার নাই। তুমি রবিনসে যেটা তোমরা পড়ে এসছো সেটাই বলবা। হোয়াট আর দি ফ্যাক্টর কজিং গলস্টোন ফর্মেশন? তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে ইনফেকশন, স্টাসিস, মেটাবলিক। বেলি ল্যাবে একটু অন্যরকম করে দেওয়া আছে, দরকার নাই। তুমি ওই তিনটাই বলো, ইনফেকশন, স্টাসিস অ্যান্ড মেটাবলিক। এই ইনফেকশন আর স্টাসিস এই দুটো কিন্তু একটার সাথে একটা জড়িত। স্টাসিস হলে ইনফেকশন হবে, ইনফেকশন হলে স্টাসিস হবে। এবং এর পরের অংশটা কিন্তু একই কোশ্চেনেরই, এটারই এলাবোরেশন। হাউ এক্সপ্লেন হাউ স্টাসিস কজেস গলস্টোন ফর্মেশন, এটা আলোচনা করলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি ফ্যাক্টর বললাম আমি? তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে স্টাসিস, একটা হচ্ছে মেটাবলিক। মেটাবলিক তোমরা জানো যে কোনো কারণে যদি বডিতে কোলেস্টেরল কন্টেন্ট বেড়ে যায়, হ্যাঁ, তাহলে স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইবার ইনফেকশন আর স্টাসিস, এটা খুব ইন্টারেস্টিং, পরের উত্তরটা তাই আছে। স্টাসিস হলে কি হবে, বডির যে কোনো, বডিতে কেন, বডির বাইরেও, নেচারেও তাই, যেখানেই কোনো ফ্লো অবস্ট্রাকশন হবে সেখানেই প্যাথোজেন তৈরি হবে। ড্রেনের মধ্যে যদি পানি জমে থাকে সেখানে মশার ডিম তৈরি হবে। পুকুরে যদি পানি দীর্ঘদিন জমে থাকে পানিটা নোংরা হয়ে যাবে, চেঞ্জ যদি না হয়।
তাহলে যেখানে স্ট্যাসিস হবে সেখানে ইনফেকশনের ঝুঁকি থাকবে। আবার ইনফেকশন হলে স্ট্যাসিসের ঝুঁকি আছে, কারণ ওখানে ইনফেকশন হলে সেডিমেন্ট পড়বে এবং সেডিমেন্ট দিয়ে স্ট্যাসিস হতে হবে। সুতরাং একটা আরেকটাকে এনহান্স করে। তাহলে কোশ্চেনটা ছিল আমাদের হাউ স্ট্যাসিস কজেস গলস্টোন ফর্মেশন। তাহলে এটা আমরা ব্যাখ্যা করছি কিভাবে, যে স্ট্যাসিস, কোথাও স্ট্যাসিস হলে বা বিলিয়ারি ট্রির মধ্যে যদি স্ট্যাসিস হয়, স্ট্যাসিস কিভাবে হতে পারে? ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে স্টোন। ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে স্টোন। তাহলে বিলিয়ারি ট্রির মধ্যে, কমন বাইল ডাক্টের মধ্যে যদি স্টোন থাকে তাকে আমরা কি বলি? এই কোশ্চেনটা পরীক্ষার সময় ফ্রিকোয়েন্টলি করা হয় এবং ফ্রিকোয়েন্টলি স্টুডেন্টরা ঠিকমতো উত্তর দিতে পারে না, যে কোনো কারণেই জানি না পরীক্ষার সময় উত্তর দিতে পারে না। কমন বাইল ডাক্টে স্টোন থাকলে তাকে আমরা বলি পলিডোকোলিথিয়াসিস। এটা যখন তুমি পারবে তখন এটা এখানে শেষ হয়ে যাবে। যখনই তুমি পারবে না তখন তোমাকে বিভিন্ন জায়গায় স্টোন সম্বন্ধে নাম জিজ্ঞাসা করা হবে। রেনাল পেলভিসে যদি স্টোন থাকে তাকে কি বলে? কিডনিতে যদি স্টোন থাকে তাকে কি বলে? ইউরেটারে যদি স্টোন থাকে তাকে কি বলে? গল ব্লাডারে স্টোন থাকলে তাকে কি বলে? ইউরিনারি ব্লাডারে স্টোন থাকে তাকে কি বলে? তাহলে একসঙ্গেই আমরা বলে যাই, এই কথাগুলো আবারও আসবে। কিডনিতে যদি স্টোন থাকে তখন আমরা বলি তাকে নেফ্রোলিথিয়াসিস। যদি রেনাল পেলভিসে স্টোন থাকে তাকে আমরা বলি পাইলোলিথিয়াসিস। পাইলোলিথিয়াসিস। যদি ইউরেটারে স্টোন থাকে ইউরেটেরোলিথিয়াসিস। আর ব্লাডারে যদি স্টোন থাকে সিস্টোলিথিয়াসিস। সিস্টোলিথিয়াসিস। গল ব্লাডারে স্টোন থাকলে কলিলিথিয়াসিস, তোমরা জানো। সুতরাং ঠিক একইভাবে যদি জিজ্ঞাসা করা হয় সালাইভারি গ্ল্যান্ডে যদি স্টোন থাকে তাকে কি বলে? সায়ালোলিথিয়াসিস। সায়ালোলিথিয়াসিস। আমলিকাসে যদি স্টোন থাকে তাহলে তাকে কি বলে? ওমফ্যালোলিথ। ওমফ্যালোলিথ। তাহলে একই সঙ্গে কিন্তু আমি আরেকটা প্রশ্নের উত্তর এখানে বলে গেলাম, যে বডির কোথায় কোথায় স্টোন তৈরি হতে পারে এবং সেখানে স্টোন হলে তার নাম কি। এই কোশ্চেনটাও কিন্তু এরপরে আছে, পাবে, বডির কোথায় কোথায় স্টোন তৈরি হয়। একই সঙ্গে এই যে কোশ্চেন সলভ করলে এই কথাগুলো বারবার চলে আসবে। তাহলে কি হলো? স্ট্যাসিস হলে সেখানে ইনফেকশন হবে, আবার স্ট্যাসিস হলে সেখানে সেডিমেন্ট পড়বে। একইভাবে ইনফেকশন হলেও সেখানে সেডিমেন্টেশন হবে ইনফেকশন থেকে। সুতরাং এই স্ট্যাসিসের জন্য সেডিমেন্ট তৈরি হবে এবং সেটা নিডাস, স্টোনের নিডাস হিসাবে কাজ করবে। এরপরে বারবার সেডিমেন্ট জমা হয়ে বা এনক্রাস্ট জমা হয়ে এনক্রাস্টেশন হবে, হয়ে স্টোন ফর্মেশন হবে। তাহলে অনেকগুলো কথা বললাম। স্ট্যাসিসের জন্য সেডিমেন্ট হবে, স্ট্যাসিসের জন্য ইনফেকশন হবে, ইনফেকশন থেকে আবার এপিথেলিয়াল কি বলে এক্সফোলিয়েশন হয়ে সেডিমেন্ট তৈরি করবে, ডেড ব্যাকটেরিয়া সেডিমেন্ট তৈরি করবে। এই সেডিমেন্ট গুলো একটা স্টোনের নিডাস হিসাবে কাজ করবে, নিডাস হিসাবে কাজ করবে। এই টার্মগুলো কিন্তু তোমাকে জানতে হবে, নাহলে টার্মগুলো কিন্তু পরীক্ষার সময় তোমার কাছে স্পন্টেনিয়াসলি আসবে না, নিজে তৈরি থাকতে হবে। তাহলে ইনফেকশন থেকে একটা স্ট্যাসিস কিভাবে স্টোন তৈরি করে এটা আমাদের এখানে শেষ হয়ে গেল। তাহলে আমরা এই কোশ্চেন থেকে বেরোয় আসতে চাই। এবার সেকেন্ড স্লিপ আরেকজন এসে তুললো, এখানেও দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের চারটা পার্ট আছে। প্রথম কোশ্চেন হচ্ছে মেনশন দা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। খুবই একটা বার্নিং কোশ্চেন, এটা মেডিসিনেও জিজ্ঞাসা করবে, সার্জারিতেও জিজ্ঞাসা করবে। এখানে ইম্পর্ট্যান্ট শব্দটা যোগ করে দেওয়া হয়েছে। ইম্পর্ট্যান্ট যোগ না করলে এক ধরনের উত্তর, ইম্পর্ট্যান্ট যোগ করলে তোমাকে সেভাবেই বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। তবে প্রস্তুতি থাকলে তুমি দুটোই বলতে পারবা। ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ভালো কথা। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কিছু কমপ্লিকেশন আছে মেডিকেল, মোস্ট অফ দ্য কমপ্লিকেশন মেডিকেল কমপ্লিকেশন, few complication আর সার্জিক্যাল কমপ্লিকেশন। আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ইজ এ মেডিকেল ডিজিজ। অনলি যদি few surgical complication হয় then it is surgical disease, otherwise acute pancreatitis is mostly medical disease। আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিন্তু শুধু প্যানক্রিয়াসের ডিজিজ না,
ইট ইজ এ সিস্টেমিক ডিজিজ, এটা মনে করবা। ডিজিজ মানে ইস কমপ্লিকেশন গুলো অলওয়েজ সিস্টেমিক, এটা একটু ডিফারেন্ট। মোস্ট অফ দ্য সার্জিক্যাল ডিজিজের কমপ্লিকেশন গুলো হয় বা অর্গানিক ডিজিজের কমপ্লিকেশন হয় লোকালাইজড, কিন্তু অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন গুলো মোস্টলি এটা জেনারেলাইজ কমপ্লিকেশন। কি কি হতে পারে আমরা ওইভাবে যদি বলি, প্রথম থেকে শেষের দিকে ইমিডিয়েট কমপ্লিকেশন গুলো কি হয়। একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন অ্যান্ড অর নেক্রোসিস। ড্রেডফুল কমপ্লিকেশন নেক্রোসিস, প্যানক্রিয়াটিক নেক্রোসিস হয়ে যেতে পারে, এটা খুব ড্রেডফুল কমপ্লিকেশন। ইনফেকশন যে কোনো অর্গানে ইনফেকশন হতে পারে। এরপরে যে কমপ্লিকেশন অল ভাইটাল অর্গান ফেলিওর, লাংস ফেলিওর, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর সব হতে পারে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে। পেশেন্ট শকে যেতে পারে, সেটা হাইপোভলিউমিক শক হতে পারে, সেপটিক শক হতে পারে। পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, মাইক্রো নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হতে পারে। মাইক্রো নিউট্রিয়েন্ট ইমব্যালেন্সের মধ্যে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে হাইপোক্যালসেমিয়া। অল ইলেকট্রোলাইট কমপ্লিকেশন এখানে হতে পারে। আমি এটা ডিটেলসে যাচ্ছি না, আমি হেডলাইন গুলো বলে যাচ্ছি। এটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট। প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, লোকালাইজ যেটা হতে পারে প্যারালাইটিক আইলিয়াস হয়ে যেতে পারে। নিউট্রিশনাল কনসিকুয়েন্স হতে পারে, নিউট্রিশনাল কনসিকুয়েন্স, সে দীর্ঘদিন তাকে না খেয়ে থাকতে হবে, অল নিউট্রিশন আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস হবে। আরেকটা জন্য কি বলতে ভুলে গেলাম, আচ্ছা যাই হোক, মনে পড়লে বলবো। আর একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, সরি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এন্ড রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। একবার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়ে গেলে আবার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হওয়ার ঝুঁকি থাকে, সেটাকে আমরা বলবো রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এই রিকারেন্ট আর ক্রনিকের মধ্যে পার্থক্য কি এটা একটু জানতে হবে। আরেকটা হতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমি কিন্তু এ পর্যন্ত যত কমপ্লিকেশন গুলো বলে গেছি অল আর মেডিকেল কমপ্লিকেশন, সার্জিক্যাল কমপ্লিকেশন বলি নাই। সার্জিক্যাল কমপ্লিকেশন অনেক বইতে এটা 1 নম্বরে দেওয়া আছে কমপ্লিকেশনের মধ্যে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। এই স্পেলিংটা খেয়াল রাখতে হবে, সিউডোসিস্ট, নট সুডো প্যানক্রিয়াটিক সিস্ট। এটা কিন্তু অনেকে মাইন্ড করে, কোন কোন বইতে লেখা আছে, কারণ সিস্টটা সুডো না, সিস্টটা সুডো, ডিজিজটা সুডো না, সেই জন্য টার্মটা হবে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। সুডো কেন? যে সিস্টটা তৈরি হয় সেটা ট্রু সিস্টের ক্যারেক্টারিস্টিক তার মধ্যে থাকে না। ট্রু সিস্টের ক্যারেক্টারিস্টিক কি জানতে হবে তাহলে তোমাকে, সিস্টের ডেফিনেশন। হোয়াট ইজ সিস্ট? সিস্ট হচ্ছে abnormal local collection of fluid lined by epithelium or endothelium। এই এপিথেলিয়াম আর এন্ডোথেলিয়াম লাইনিং এখানে থাকে না, সেজন্য মানে নিউ এপিথেলিয়াল বা এন্ডোথেলিয়াল লাইনিং এখানে তৈরি হয় না, এই জন্য এটা সুডোসিস্ট। এখানে জিজ্ঞাসা করা হয় যে এই সুডোসিস্টটা কোথায় হয়, খুব বার্নিং কোশ্চেন, কোথায় হয়? এটা হবে হচ্ছে লেসার স্যাকে। অ্যাবডোমেনের দুইটা স্যাক আছে, একটা গ্রেটার স্যাক, একটা লেসার স্যাক। লেসার স্যাক কোনটা? যেটা কিনা গ্রেটার ওমেন্টাম দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে লেসার স্যাক। গ্রেটার ওমেন্টাম স্টোমাকের গা থেকে নেমে ফোল্ড হয়ে প্যানক্রিয়াসের গায়ে যে শেষ হয়, অ্যান্টেরিয়র বর্ডারে যে শেষ হয়, এই ফোল্ডের মধ্যে যে ফ্লুইডটা জমা হবে সেটা তৈরি হবে সিউডোসিস্ট। দিস ইজ লেসার স্যাক। আর বাদ বাকি পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে স্পেসটা থেকে গেল সেটাকে আমরা বলি গ্রেটার স্যাক। এই গ্রেটার স্যাক আর লেসার স্যাক কিভাবে কমিউনিকেট করে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যানাটমিতে বারবার বলা আছে। এটাকে আমরা বলি ফোরামেন অফ উইনস্লো, এপিপ্লোইক ফোরামেন। এপিপ্লোইক ফোরামেন, এপিপ্লোইক ফোরামেনটা কোথায় থাকে? অ্যানাটমি যারা একটু খেয়াল আছে তাদের মনে পড়বে কোথায় থাকে। এটা হচ্ছে ফ্রি বর্ডার অফ লেসার ওমেন্টাম, বিহাইন্ড দ্য ফ্রি বর্ডার অফ লেসার ওমেন্টাম। ফ্রি বর্ডার অফ লেসার ওমেন্টামের পিছনে, ওখান দিয়ে গ্রেটার স্যাক আর লেসার স্যাক কমিউনিকেট করে, এই অনলি ওপেনিং, আর কিন্তু কোনো ওপেনিং এর পথ নাই। গ্রেটার স্যাক আর লেসার স্যাকের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। তাহলে এগুলো একটার সাথে একটাই যে সব কোশ্চেন গুলো চলে আসবে। তাহলে আমি যেখানে প্রথমে ছিলাম
মেডিকেল কমপ্লিকেশন গুলো। কি কি বললাম তাহলে আমি? সার্জিক্যাল কমপ্লিকেশনটা 1 নম্বরে বলে নিতে পারো, নাহলে ভুল হয়ে যেতে পারে। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ফরমেশন, এরপরে বাদ বাকিগুলো ইনফেকশন, প্যানক্রিয়াটিক নেক্রোসিস হতে পারে, ভাইটাল অর্গান ফেলিওর হতে পারে, শক হতে পারে, ফ্লুইড, ইলেকট্রোলাইট, মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যান্ড নিউট্রিশনাল ইমব্যালেন্স, যে কোনোটা হতে পারে। আমি একবারে বলে গেলাম এগুলি সব হতে পারে। আর কি বলছিলাম আরেকটা, ও প্যারালাইটিক আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। তো মোটামুটি এগুলি বললেই হবে তোমাকে। এখানে আরেকটা কোশ্চেন তোমাকে আসবে, পরেই পাবা তোমরা সেটা, সেখানেই বোধহয় আলোচনা করলে ভালো হবে। সেটা হলো যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কজগুলি। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কজগুলি তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, সেটা পরে কোশ্চেন আসবে, আমরা পরে আলোচনা করব। এখানে কোশ্চেনের আরেকটা পার্ট আছে, হোয়াট ইজ প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, যেটা অলরেডি আমি বলে ফেলছি। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এটা হচ্ছে post pancreatitis abnormal fluid collection in the lesser sac। একটু ভুল হয়ে গেল বলা, এটা শুধু পোস্ট প্যানক্রিয়াটাইটিস হবে না, যে কোনো প্যানক্রিয়াসের যে কোনো প্যাথোলজির জন্য হতে পারে, ট্রমার পরেও হতে পারে। যদিও ট্রমা তো একই ঘটনাই হয়, প্যানক্রিয়াটাইটিস হয়ে তারপরে হয়, পোস্ট ট্রমাটিক প্যানক্রিয়াটাইটিস হয়ে তারপরে হয়। তার মানে abnormal fluid collection in the lesser sac due to the pancreatic cause, তাহলে তাকে বলবো আমরা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। এখানে দুটো, এখানে একটু প্রিন্সিপাল জিজ্ঞাসা করা হয় যে সিউডোসিস্ট হলে তুমি কি করবে। সিউডোসিস্ট ইজ এ সার্জিক্যাল প্রবলেম বাট নট সার্জিক্যাল ইমার্জেন্সি, এটা মনে রাখতে হবে। সার্জিক্যাল ইমার্জেন্সি আর একটা জিনিসের ভুল বোঝাবুঝি হয়, কোনো মেডিকেল ডিজিজের যদি কোনো সার্জিক্যাল কমপ্লিকেশন তৈরি হয়, তাহলে ফ্রিকুয়েন্টলি মেডিসিনের যারা প্র্যাকটিস করেন স্পেশালিস্ট, ওরা খুব ব্যস্ত হয়ে যান যে সার্জারিতে নিয়ে যেয়ে এটা অপারেশন করে দিলেই ভালো হয়ে যাবে, কিন্তু এটা তা না। ইট ইজ নট সার্জিক্যাল ইমার্জেন্সি, এটা সার্জিক্যাল প্রবলেম বাট সার্জিক্যাল ইমার্জেন্সি না। এর একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকল আছে। 95% ক্ষেত্রে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এমনি ভালো হয়ে যায়। চিকিৎসা হলো কি, জাস্ট ধৈর্য ধরা, রোগীকে কাউন্সেলিং করা, যদি তার কোনো বিশেষ কষ্ট থাকে তার চিকিৎসা দাও, তা না হলে তাকে ধৈর্য ধরতে হতে হবে এবং তার প্যানক্রিয়াটাইটিস ভালো হয়ে গেলে তাকে ছুটি দিতে হবে, চলে যাবে সে বাড়িতে। এবং বলে দিতে হবে যে আপনার এই পেটের ভিতরে চাকাটা, একটা চাকা আছে, এই চাকাটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যদি এটা আস্তে আস্তে বেড়ে যায় বা আপনার কোনো কষ্ট হয়, এখন কোনো কষ্ট নাই বা নতুন কোনো কষ্ট তৈরি হয়, যেমন কি কষ্ট তৈরি হতে পারে, যে তার পেটে ব্যথা হতে পারে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে, স্টোমাকে কম্প্রেশন এসে খাওয়া দাওয়া করতে পারবে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, না হলে আপনি বাড়িতে থাকেন। কোনো অসুবিধা না থাকলে 6 সপ্তাহ পর, অ্যাটলিস্ট 6 সপ্তাহ পর একটা আল্ট্রাসোনোগ্রাম করে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। 6 সপ্তাহ পর, এমনি আসার দরকার নেই, একবারে একটা আল্ট্রাসোনোগ্রাম করে আগের এই রিপোর্ট সহ এসে যোগাযোগ করবেন। আর যদি তার কষ্ট হয় তাহলে তো সে যে কোনো সময় চলে আসতে পারে, তাহলে সে 6 সপ্তাহ বাড়ি ছুটি দিয়ে চলে যেতে হবে, বাড়িতে থাকবে। 6 সপ্তাহ পর আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসতে হবে। আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখব যে সিউডোসিস্টের ওয়ালটা ম্যাচিওর হয়েছে কিনা, কারণ এই ওয়াল ম্যাচিওর না হলে সার্জিক্যাল ইন্টারভেনশন করা যায় না। তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রামে দুটো জিনিস দেখি, একটা হলো আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখতে পারি যে সিউডোসিস্ট একেবারেই নাই বা আগের থেকে ছোট হয়ে গেছে, তাহলে আমরা কিছু করব না, অপেক্ষা করব। সিউডোসিস্ট ছোট হয়ে গেছে অথবা অবলিটারেটেড হয়ে গেছে, তাহলে চিকিৎসা ফলো আপ সেখানেই শেষ, আর নতুন করে কিছু করা লাগবে না। কিন্তু যদি দেখা যায় সিউডোসিস্ট একই আছে অথবা বড় হয়েছে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এটা আর ভালো হবে না, এমনি এমনি ভালো হবে না, অপারেশন লাগবে। অপারেশন করতে গেলে আমাদের একটা জিনিস এনশিওর করতে হবে যে সিউডোসিস্টের ওয়ালটা ঠিক হয়েছে কিনা। ওয়ালটা যদি ঠিক না হয় তাহলে এটা অপারেশন করে জোড়া লাগানো যাবে না। সুতরাং ওয়ালটা ঠিক হতে হবে। ওয়ালটা যদি ঠিক হয়ে থাকে, আল্ট্রাসোনোগ্রামে বলে, তাহলে আমরা বলবো যে আপনার এটা অপারেশন লাগবে, আপনি ভর্তি হয়ে যান, আমরা অপারেশন করে দেবো। অপারেশনের নামটা তোমাদের জানতে হবে, ডিটেলস জানতে হবে না। নামটা হচ্ছে
পোস্টেরিয়র গ্যাস্ট্রোসিস্টোস্টোমি, স্টোমাকের পোস্টেরিয়র ওয়াল থাকে, ওয়ালের সঙ্গে প্যানক্রিয়াটিক সুডোসিস্টের ওয়ালের অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, কেটে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। এইটুকুন আপাতত এইটুকুন জানলেই হবে। তাহলে পোস্টেরিয়র গ্যাস্ট্রো সিস্টোস্টোমি, গ্যাস্ট্রোসিস্টোস্টোমি, স্টোমাকের পোস্টেরিয়র ওয়ালের সাথে সিস্টোস্টোমি করে দিতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা এখান থেকে বেরোয় আসি। সরি, অসুবিধা নাই, কথা শুনতে পারলেই হবে। ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এন্ড প্যানক্রিয়াটিক সুডোসিস। আচ্ছা, এই তিনটা কোশ্চেনের মধ্যে তোমাদের কোনো অ্যান্সারের মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আগে সেটা ক্লিয়ার করো। তোমার লেকচার এটা বোঝা একটু মুশকিল। তোমাদের কারোর কোনো কমেন্ট আছে কিনা? দুই নাম্বার টোকেনে আরেকটা কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হবে, রিটেনেও থাকে এই কোশ্চেনটা। হোয়াট ইজ LUTS? একেবারে পরিষ্কার ধারণা থাকতে হবে। ওই মুখস্থ বলার ধরন দেখলেই আমরা বুঝতে পারবো যে তুমি কনফিউজড। হোয়াট ইজ LUTS? লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। এর সঙ্গেই কোশ্চেন তৈরি হয়ে গেল। হোয়াট ইউ মানে হুইচ পার্ট ইনক্লুডস লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট? লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট আমরা কোন কোন অংশকে বলি, আর আপার ইউরিনারি ট্র্যাক্ট কোনটাকে বলি আমরা? ব্লাডার থেকে ডিস্টালি যে পার্ট আছে সেটাকে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। ব্লাডার, ইউরেথ্রা, এই দুটোকে বলি আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। আর আপার ইউরিনারি ট্র্যাক্ট বলি আমরা কিডনি, পেলভিস এন্ড ইউরেটার। এটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। তাহলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের সিম্পটম বলতে আমরা কি বুঝি? লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম, LUTS। আচ্ছা, একটা কোশ্চেনও বলছে, সরি, ভালো কোশ্চেন করছে। ক্রনিক অ্যান্ড রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস এন্ড লিভার, ভেরি গুড। যেটা আমি ক্লিয়ার ভুলে গেছি আমি। এই রিকারেন্ট কথা সম্বন্ধে আমি তোমাদের লেকচারের আগেও বলেছি, ক্লাসেও বলেছি। রিকারেন্ট কথার মানে হচ্ছে কোনো লিশন হবে এবং সেটা কমপ্লিটলি ভালো হয়ে যাবে, আবার হবে, আবার ভালো হয়ে যাবে। তার মানে এই অ্যাটাকটা বারবার হবে, কিন্তু মাঝখানে যখন এই অর্গানটার মধ্যে কোনো ডিজিজের কোনো লক্ষণ থাকবে না, দিস ইজ রিকারেন্ট। রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস একই কথা, বারবার রিকারেন্ট অ্যাকুট রিকারেন্ট অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, বারবার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, কিন্তু এটা ওই দুইবার অ্যাটাকের মাঝখানে অ্যাপেন্ডিক্স ইজ অ্যাবসলিউটলি নরমাল, অ্যাপেন্ডিক্স ইজ অ্যাবসলিউটলি নরমাল। তার মানে রিকারেন্ট কথাটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস তার একাধিকবার হবে, কিন্তু দুইবার অ্যাটাকের মাঝখানে প্যানক্রিয়াসের কোনো ফাংশনাল বা অর্গানিক কোনো ড্যামেজের কোনো এভিডেন্স থাকবে না। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এটা প্রতিনিয়ত এর স্ট্রাকচারাল এবং ফাংশনাল অ্যাক্টিভিটি ডিটোরিয়েট করতে থাকবে। ইট ইজ ইরিভার্সিবল ডিজিজ। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ ইরিভার্সিবল ডিজিজ। আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যদি ভালো হয়ে যায়, কমপ্লিটলি রিকভারেবল ডিজিজ। এটার জন্য খেয়াল। তাহলে অ্যাকুট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মধ্যে রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলো প্যানক্রিয়াটাইটিসটা বারবার হবে, বাট ইট ইজ অ্যাবসলিউটলি রিকভার করবে। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যত ভালো চিকিৎসাই তুমি দাও, ইট ইজ নট রিকভারেবল। এটা অলরেডি প্রোগ্রেসিভ ডিজিজ, এর ড্যামেজটা সবসময় চলতে থাকবে। দুটো টোটালি ডিফারেন্ট ডিজিজ। আচ্ছা, আর একটা বলছে এপিপ্লোয়িক ফোরামেন, এন্ড ডেফিনেশনটা একটু। এপিপ্লোয়িক ফোরামেনে কোনো ডেফিনেশন নেই। ইট ইজ অ্যান ওপেনিং কমিউনিকেটিং দ্য greater and lesser sac lies behind the free border of lesser omentum. lesser omentum এর যে ফ্রি বর্ডারে তিনটা স্ট্রাকচার থাকে, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন। বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেনের জড়ায়, এই যে দেখো ছবি মনে মনে কল্পনা করো, তার পিছনে একটা ওপেনিং ছিল,
এটা হচ্ছে এপিপ্লোয়িক ফোরামেন বা ফোরামেন অফ উইনস্লো। এটা দিয়ে লেসার স্যাক আর গ্রেটার স্যাক এর একমাত্র কমিউনিকেটিং পথ হলো এটা। আমার মনে হয় কোশ্চেন হয়ে গেছে, বলা হয়ে গেছে, দিস ইজ এপিপ্লোয়িক ফোরামেন। এটা তুমি ওই লেসার স্যাক বলতে পারলেই এটা জিজ্ঞাসা করবে, কারণ তোমার বারবার আমি বলছি যে কোশ্চেনটা তুমি তুলবা, এই কোশ্চেনের অংশটুকুর উত্তর যতক্ষণ স্মার্টলি করতে পারলে তুমি পাস। এরপরে তোমাকে এক বা একাধিক কোশ্চেন করা হবে, এটা তোমাকে জাজ করার জন্য, তোমার মার্ক বাড়ার জন্য, তোমাকে ফেল করানোর জন্য না। অনেকেই ঘাবড়ে যাও যে আমি এটা পারি নাই, এটা ঘাবড়াবার কিছু নাই। আমাদের একটা পরীক্ষা নেওয়া বা মার্কিং এর একটা আর্ট আছে। একটা হচ্ছে তুমি প্রস্তুত আছো কতটুকু, আর একটা হচ্ছে তোমাকে যাচাই করা। তোমাকে পাস করার একটা লেভেল আছে, আর বেশি মার্ক দেওয়ার একটা লেভেল আছে, দুটো জিনিস। কিন্তু যে কোশ্চেনটা তুমি নিজে তুলছো, তার মানে তুমি তুলে দিচ্ছ যে আমি এটা বলতে পারবো, সেটা যদি তুমি উত্তর না করতে পারো এটা ডিসক্রেডিটেড। সেজন্য এই প্রশ্নের উত্তরগুলো তৈরি থাকা খুব জরুরি। কোথায় গেল আমার উত্তর? আচ্ছা, তাহলে লর ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, লর ইউরিনারি ট্র্যাক্ট সিমটম সবসময় দুটো ভাগ করে বলতে হবে, এবং পরীক্ষায় ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞাসা করা হবে, রিটেনেও তাই, তোমাকে বলেই দেওয়া হবে যে দুটো সিমটমের দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে ইরিটেটিভ সিমটম বা স্টোরেজ সিমটম, একটা হচ্ছে ভয়েডিং সিমটম বা অবস্ট্রাকটিভ সিমটম। দুটো কিন্তু অর দিয়ে বললাম আমি, দুটো গ্রুপ। তাহলে একটা হচ্ছে ইরিটেটিং সিমটম, আর একটা গ্রুপ হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটম। এই ইরিটেটিভ সিমটমের আর একটা নাম আছে, সেটা হলো স্টোরেজ সিমটম। আর ভয়েডিং সিমটমের আর একটা নাম আছে, সেটা হলো অবস্ট্রাকটিভ সিমটম। তাহলে দুটো গ্রুপ হয়ে গেল। তাহলে আমি একটা একটা করে বলি। ইরিটেটিং সিমটম বা ইরিটেটিভ সিমটম বা স্টোরেজ সিমটম, তার মানে ইউরিন প্রস্রাবের থলিতে জমা হয়ে থাকার জন্য যে লক্ষণগুলো তৈরি হয়, সেটা কি কি হবে? আর ভয়েডিং সিমটম বা অবস্ট্রাকটিভ সিমটম, মানে আউটফ্লো অস্বাভাবিক ন্যারো হয়ে যাওয়ার জন্য যে লক্ষণগুলো হয়, সেটার জন্য হলো ভয়েডিং বা অবস্ট্রাকটিভ সিমটম। এই দুটো গ্রুপ আলাদা করে বলতে হবে, এবং বইতেও সেভাবে আলাদা করে দেওয়া আছে, বেলি ল্যাবেও দুটো বক্স করে আলাদা আলাদা করে দেওয়া আছে। ইরিটেটিং সিমটমের মধ্যে আছে এক নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, মানে বারবার প্রস্রাব হবে। ফ্রিকোয়েন্সি মানে কিছু জমা হয়ে থাকবে, ওইটা ইরিটেট করবে, আবার প্রস্রাবের চাপ চাপ হয়ে আসবে। এবং প্রস্রাবটা যেহেতু ব্লাডারটা ইরিটেবল বলছি আমরা, জমা থাকার জন্য, সেই জন্য সেটা আর্জেন্ট আর্জ অফ ইকচুরেশন আসবে। নকচিউরিয়া, রাত্রে ঘন ঘন প্রস্রাব আসবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ডিজিউরিয়া। ডিজিউরিয়া, আর্জেন্সি, হেসিটেন্সি, নকচিউরিয়া, এগুলি হচ্ছে ইরিটেটিভ সিমটম। ভয়েডিং সিমটমে কি আছে? ভয়েডিং বা অবস্ট্রাকটিভ সিমটম, এই গ্রুপের মধ্যে আছে কি, যে প্রস্রাব করতে কষ্ট হবে। হেসিটেন্সি, হেসিটেন্সি মানে প্রস্রাব শুরু করতে চাইলে সাথে সাথে শুরু হবে না, একটু দেরি হবে। পুয়ার স্ট্রিম, পুয়ার স্ট্রিম মানে ইউরিনের ফ্লোটা আগের থেকে ন্যারো হয়ে যাবে, যেহেতু ছিদ্র ন্যারো হয়ে গেছে কম্প্রেশনের জন্য, প্রোস্টেটের কম্প্রেশনের জন্য বা ন্যারোয়িং এর জন্য, ইউরেথ্রা ন্যারোয়িং এর জন্য, সেজন্যই ফ্লোটা পুয়ার ইউরিনারি স্ট্রিম হবে। প্রলং ইউরিনারি স্ট্রিম মানে প্রস্রাব করতে স্বাভাবিকভাবে যে সময় লাগার কথা, স্ট্রিম যেহেতু পুয়ার, সুতরাং সময়ও বেশি লাগবে, অনেক বেশি সময় লাগবে। আর কি আছে? আর একটা হচ্ছে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, যেটা বলে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, এর একটা নাম আছে স্ট্যাঙ্গুরি। আরেকটা হচ্ছে যে ইনকন্টিনেন্স, ভয়েডিং ইনকন্টিনেন্স। আচ্ছা, ভুল বলছি আমি একটা, ভয়েডিং ইনকন্টিনেন্স কিন্তু ইরিটেটিভ সিম্পটম। ভয়েডিং ইনকন্টিনেন্স, সরি, তোমাকে একটু আমি আগেই বলে তাহলে এটা ফিরে যাই। ভয়েডিং ইনকন্টিনেন্স জিনিসটা কি? ভয়েডিং ইনকন্টিনেন্স হচ্ছে যে প্রস্রাবের বেগ আসলে
তুমি প্রস্রাব শুরু করতে করতে 2-1 ফোঁটা প্রস্রাব পড়ে যাবে, এটা হলো ভয়েডিং ইনকন্টিনেন্স, এটা ইরিটেটিভ ব্লাডারের ইরিটেশনের জন্য হচ্ছে। তাহলে আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, তারপরে বলছিলাম ডিজিউরিয়া, ভয়েডিং ইনকন্টিনেন্স কি বলে, হ্যাঁ ইনকন্টিনেন্স, আর কি বললাম ভুলে যাচ্ছি, হ্যাঁ নকচিউরিয়া, নকচিউরিয়া, ভয়েডিং ইনকন্টিনেন্স, নকচিউরিয়া। আর ভয়েডিং সিমটম বা অবস্ট্রাকটিভ সিমটমের মধ্যে পুয়ার স্ট্রিম, হেসিটেন্সি, প্রলং ইউরিনার, প্রলং মিকচুরেশন বলে এটাকে, প্রলং মিকচুরেশন। তারপর হচ্ছে তোমরা এগুলো একটু স্ট্যাঙ্গুরি, যেটাকে বললাম স্ট্যাঙ্গুরি, আরেকটা আছে জন্য কি 5টা, একটু দেখে নিও। আমি তোমাদের হিন্টস দিচ্ছি, আমার সবসময় সব খেয়াল থাকে না, আর এখন তো স্লাইড দেখে আমি পড়াচ্ছি না, তো গোলমাল হয় অনেক সময়। তাহলে ওখানে আছে 4টা ভয়েডিং সিমটম, 4টা মেন, 4টা ইয়ে ভয়েডিং বলছি কেন, ইরিটেটিভ বা স্টোরেজ সিমটম, আর ভয়েডিং বা অবস্ট্রাকটিভ সিমটম আছে 5টা। দুটো আলাদা গ্রুপ, যে কোনো পার্ট তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, যে কোনো পার্ট, সেটা পরীক্ষার সময় যে কোনোটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। লর ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিডনির থেকে কিন্তু কোশ্চেন গুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করেছি কয়েক বছর পরীক্ষা থেকে, এই পার্টটা তোমাদের প্রস্তুতি খুব পুয়ার, ইউরিনারি সিস্টেম বা ইউরোলজিতে। এখন তো আমাদের ইউরোলজির টিচার আছে, ওরা কি পরীক্ষা ক্লাস নিবে বা নিতে পারবে কিনা আমি জানি না। এর 1 বছর, গত বছরের আগের বছর আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম, গত বছর কেউ ক্লাসই নেয় নাই, ভালো পারফরমেন্স কেউ করে নাই। ইউরোলজির কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, হয় যে ইউরোলজির একজন এক্সটার্নাল আসে ফ্রিকুয়েন্টলি সাতক্ষীরার থেকে, রুহুল কুদ্দুস সাহেব, উনি কিন্তু জেনারেল সার্জন হিসাবে এখানে আসে, এক্সটার্নাল হিসাবে আসে, বাট সে কিন্তু ইউরোলজিস্ট, যদিও সে খুব ভালো এক্সামিনার, কিন্তু যে যে সাবজেক্টের মাস্টার, তার স্বাভাবিক কারণে সেই সাবজেক্টের প্রতি দুর্বলতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই জন্য ইউরোলজির প্রস্তুতি তোমাদের বেশ একটু একটু মোটামুটি প্রস্তুতি, খুব বেশি জানা লাগে না, কিন্তু বেসিক জিনিসগুলো জানা লাগবে। আর একটা কোশ্চেন খুবই বার্নিং কোশ্চেন, এবং তোমরা পুয়ারলি উত্তর করো, পুয়ারলি বুঝতে চেষ্টা করো, সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ বিপিএইচ। আমি পরে আসছি, এটা এটা আরেকটা কোশ্চেনে আছে, আমি এখানে আসবো না। এখানে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ এ পেশেন্ট উইথ বিপিএইচ, উত্তর কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রেজেন্টেশন অফ এ পেশেন্ট উইথ বিপিএইচ, বিপিএইচ কথাটা আমি কেন বলছি, এটা কিন্তু ভালো শব্দ নয়, এটা একটু ব্যাখ্যা করি। শব্দটার মানে হলো, অ্যাব্রিভিয়েশন হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের যা টিচার ছিল এই শব্দটা বলতে বারণ করতো, কারণ বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, হাইপারট্রফি ইজ অলওয়েজ বিনাইন, এটা আলাদা করে বলার দরকার নেই। বিনাইন প্রোস্টেটিক, বরং এর থেকে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, বিইপি, এই কথাটা বেশি মানে এর সঙ্গে খাপ খায় ভালো, এই ডিজিজের সঙ্গে বিইপি। কিন্তু এই বেলি লাভ আমরা কিন্তু বেশি ফলো করি, বেলি লাভে কিন্তু টার্মটা দেয়া আছে বিপিএইচ, এই জন্য অনেক টিচারই এটা বলে তোমরা বিপিএইচ বলতে অভ্যস্ত হও, এবং আমিও টিচার হওয়ার পর এটার সাথে অভ্যস্ত হয়েছি বিপিএইচ বলতে, কিন্তু ইট ইজ নট এ পারফেক্ট টার্ম। বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, হাইপারট্রফি ইজ অলওয়েজ বিনাইন, এটা আলাদা করে প্রোস্টেটিক হাইপারট্রফি বললেই হতো, বিনাইন বলার দরকার ছিল না। যাই হোক, যেহেতু বেলি ল্যাবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, বিপিএইচ তোমরা বিপিএইচই বলবে। তাহলে মেনশন দি প্রেজেন্টেশন অফ এ পেশেন্ট উইথ বিপিএইচ, তাহলে আমি কিন্তু প্রেজেন্টেশনের ফিচার সব বলে ফেলছি। কি বলছি, লর ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, বাট এই সিমটমের জন্য কিন্তু রুগীরা ডাক্তারের সার্জনের কাছে আসে না, রুগীরা সার্জনের কাছে বিপিএইচ নিয়ে আসে অলওয়েজ কমপ্লিকেশন নিয়ে। সেই কমপ্লিকেশন গুলো কি, সেই সিমটম গুলো এই সিমটমের সাথে যোগ করতে হবে। তাহলে টার্ম হচ্ছে দুটো, তাহলে বিপিএইচ এর ফিচার হবে 2 রকম, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড বিপিএইচ এর ফিচার, যার মধ্যে
এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম থাকবে। আর কমপ্লিকেটেড বিপিএইচ মানে বিপিএইচ উইথ কমপ্লিকেশনের কিছু সিমটম আছে। তাহলে বিপিএইচ এর কমপ্লিকেশন কি? একই কোশ্চেন তোমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে যে বিপিএইচ এর কমপ্লিকেশন গুলো কি বলো। আবার এই একই কথা আবার লাগবে ইন্ডিকেশন অফ বিপিএইচ যখন বলবো তখন আবার এটা লাগবে। সুতরাং কমপ্লিকেশন গুলো জানা খুব জরুরি। এই বিপিএইচ এর কমপ্লিকেশন বলার সময় তোমরা তিনটা ভাগ করে বলবা। একটা হলো অ্যানাটমিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ, একটা হলো ফাংশনাল চেঞ্জ। আমি তোমাদের বোঝানোর জন্য বলে নিচ্ছি। অ্যানাটমিক্যাল চেঞ্জের জন্য কি হবে? অ্যানাটমিক্যাল চেঞ্জে বিপিএইচ এ কি হবে? বিপিএইচ হলে ইউরিন ব্লাডারের মধ্যে জমা হবে। ব্লাডারের থেকে যখন জমা হয়ে বেশি হয়ে যাবে, প্রেসার বেশি হবে, তখন এটা ইউরেটারের মধ্যে ঢুকবে। ইউরেটারের মধ্যে থেকেও প্রেসার বেশি হয়ে গেলে কিডনির মধ্যে ঢুকবে। এবং কিডনির মধ্যেও যখন প্রেসার আরো বেশি হয়ে যাবে তখন কিডনির ফাংশন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। এইটুকুন বুঝলেই পরিষ্কার হয়ে যাবে। ব্লাডারের মধ্যে যখন প্রেসার বাড়বে তখন ব্লাডারের কি কি চেঞ্জ হবে? ব্লাডারের এক নম্বর চেঞ্জ হবে ব্লাডার হাইপারট্রফি। ব্লাডারের ওয়ালটা ঠিক হয়ে যাবে। ব্লাডারের গায়ে ছোট ছোট পকেট তৈরি হবে। ব্লাডার ডাইভার্টিকুলা হবে। এটা অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে। তাহলে ব্লাডার হাইপারট্রফি, ডাইভার্টিকুলা। এর থেকে যখন প্রেসার আরো বেশি হবে অ্যানাটমিক্যাল চেঞ্জ কি হবে? ইউরেটারের ডাইলেটেশন হবে, যেটাকে আমরা বলছি হ্যাঁ ইউরেটারিক ডাইলেটেশন হবে। তারপর আরো বেশি প্রেসার হলে রেনাল পেলভিস ডাইলেটেড হবে। তার থেকেও বেশি প্রেসার বেশি হলে কিডনি ডাইলেটেড হবে। তাহলে এইগুলো আমরা পরপর বলে যাই। ব্লাডার হাইপারট্রফি, ব্লাডার ট্রাবেকুলেশন, হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেট্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেট্রোপাইলোনেফ্রোসিস, মানে পরপর। তাহলে এগুলো পরপর বলে দাও। ব্লাডার হাইপারট্রফি, ব্লাডার ডাইভার্টিকুলা, হাইড্রোনেফ্রোসিস, পাইলোনেফ্রোসিস, হাইড্রোইউরেট্রোনেফ্রোসিস। এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে। এবার প্যাথোলজিক্যাল কি কি চেঞ্জ হবে? এই অ্যানাটমিক্যাল চেঞ্জের সঙ্গে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে পারে। সেটা কি কি? হেমাচুরিয়া হতে পারে, ইনফেকশন হতে পারে, ভেসিকোইউরেটরিক রিফ্লাক্স হতে পারে, স্টোন তৈরি হতে পারে। তাহলে দিস ইজ প্যাথোলজি। এইসব প্যাথোলজিক্যাল ডিজিজ তৈরি হচ্ছে এই অ্যানাটমিক্যাল চেঞ্জের জন্য। তাহলে ইনফেকশন হবে, স্টোন তৈরি হবে, হেমাচুরিয়া হবে, ভেসিকোইউরেটরিক রিফ্লাক্স হবে। এবার ফাংশনাল চেঞ্জ কি হবে? ফাংশনাল চেঞ্জ হবে রেনাল ফেলিওর। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ বিপিএইচ। আচ্ছা, এখন একজন কোশ্চেন করছে, ফয়সাল বিপিতে কি শুধুই হাইপারট্রফি হয়? ভালো কথা বলছে। ইট ইজ অলসো মিসনোমার বিপিএইচ। এখানে বোথ হাইপারপ্লেসিয়া এন্ড হাইপারট্রফি হয়, যেহেতু এখানে স্মুথ মাসেল থাকে। হ্যাঁ, এই একই রকম মিসনোমার আছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ওখানেও বলা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ওখানেও কিন্তু শুধু হাইপারট্রফি হয় না, ওখানে বোথ হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া হয়। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। তাহলে এটাও মিসনোমার। এটা প্রোস্ট্যাটিক হাইপারট্রফিতে শুধু হাইপারট্রফি হয় না, এখানে বোথ হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া দুটোই হয়। থ্যাংক ইউ। তাহলে আমরা ছিলাম কোথায়? কমপ্লিকেশন অফ বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি। এইবার আমি বলতে চেষ্টা করছি অ্যানাটমিক্যাল চেঞ্জ, প্যাথোলজিক্যাল ডিজিজ, ফাংশনাল চেঞ্জ, এগুলো সবই কমপ্লিকেশনের মধ্যে আসে। তাহলে এই যে কোনো ফিচার নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে। রোগী হাইড্রোনেফ্রোসিসের ফিচার নিয়ে আসতে পারে, রোগী ইনফেকশনের ফিচার নিয়ে আসতে পারে, রোগী স্টোনের ফিচার নিয়ে আসতে পারে, রোগী হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, রোগী রেনাল ফেলিওর নিয়ে আসতে পারে। একটা বলি নাই, যেটা সব থেকে কমনেস্ট প্রেজেন্টেশন রোগী আসে সেটাও কমপ্লিকেশন। সেটা কি আসবে? রোগী রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে, রোগী রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে।
রিটেনশন, তাহলে দিস আর দ্য অলসো দি কমপ্লিকেশন, ভুললে হবে না। দিস ইজ দ্য কমনেস্ট কমপ্লিকেশন সার্জনের কাছে প্রেজেন্টেশনে, রিটেনশন। এই রিটেনশনটা অ্যাকিউট রিটেনশন হতে পারে। অ্যাকিউট আমরা কখন বলবো, ক্রনিক কখন বলবো। ক্রনিক হচ্ছে লং স্ট্যান্ডিং, হ্যাঁ, লং স্ট্যান্ডিং কালেকশন অফ ইউরিন উইথ উইথ কি হবে, ল্যাক অফ পেন। ক্রনিক রিটেনশনটা অলওয়েজ পেনলেস হবে, ক্রনিক রিটেনশনটা প্রলং, এটা স্টোরেজ হবে উইথ পেন থাকবে না। আর অ্যাকুট রিটেনশন হচ্ছে সাডেন রিটেনশন অফ ইউরিন বা সাডেন ফেলিওর টু ইভাকুয়েশন। হোয়াট ইজ রিটেনশন? failure to evacuation of the bladder or failure to empty the urinary bladder, this is also retention. আর একটা হচ্ছে কি অ্যানুরিয়া, অ্যানুরিয়া হচ্ছে ফেলিওর টু ইউরিন প্রোডাকশন, দুটো কিন্তু আলাদা জিনিস। অ্যানুরিয়া হচ্ছে ফেলিওর টু ইউরিন প্রোডাকশন, আর রিটেনশন হচ্ছে ফেলিওর টু ইভাকুয়েট দ্য ব্লাডার, ব্লাডারের মধ্যে যে কন্টেন্ট আছে সেটাকে বের করতে পারছে না, দিস ইজ রিটেনশন। অ্যাকুট রিটেনশন, ক্রনিক রিটেনশন, দিস আর কমপ্লিকেশন। এটা নিয়ে পরবর্তী কোশ্চেন আছে ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ বিপিআই, সেটা আমরা পরে আসবো, এই কথাগুলো আবার রিপিট করব তখন। তাহলে আমাদের কোশ্চেন, 3টা কোশ্চেন আমরা শেষ করলাম। কত বাজে? বুঝে গেছে? আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন শেষ করতে চাই আজকে, সময় নিয়েও শেষ করতে চাই। মেনশন দি টাইপ অফ কোলাঞ্জিওগ্রাফি ইউজড ইন হেপাটোবিলিয়ারি ডিজিজ, এটা একটু জানতে হবে তোমাদের। হোয়াট আর দি ইম্পর্টেন্স অফ ইআরসিপি, এটা একটা কোশ্চেনের একটা পার্ট। কোলাঞ্জিওগ্রাফি, কোলাঞ্জিওগ্রাফি কি জিনিস? হোয়াট ইজ কোলাঞ্জিওগ্রাফি? কোলাঞ্জিওগ্রাফি হচ্ছে ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন অফ দ্য biliary tree, visualization of the biliary tree is cholangiography. Visualization of the radiological, well, definitely radiological, radiological visualization of the biliary tree is cholangiography. কারণ একটা জিনিস সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে যে কোনো কোশ্চেন করলে তুমি কনফিউজড হয়ে যাবে। এই রেডিওলজিক্যাল ভিজুয়ালাইজেশন আমরা কিভাবে করতে পারি, এটা biliary tree খালি নামগুলো জানলেই হবে। আগে একটা টেস্ট করা হতো ওসিজি, আমরা যখন ইন্টার্ন ছিলাম তখন আমরা বা স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখছি, খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট ছিল ইওসিজি, ওরাল কলিসিস্টোগ্রাফি। এটা এখন আর করা হয় না, হ্যাঁ, টেস্ট করা হয় না। তোমরা যেটা জানবা সেটা হচ্ছে কোলাঞ্জিওগ্রাফি, ইম্পর্ট্যান্ট কয়েকটা, অনেক রকম কোলাঞ্জিওগ্রাফি আছে। ইন্ট্রাভেনাস কোলাঞ্জিওগ্রাফি, এটা তোমাদের জানতে হবে। ইন্ট্রাভেনাস কোলা, আর একটা আছে টি টিউব কোলাঞ্জিওগ্রাফি। টি টিউব কোলাঞ্জিওগ্রাফি আবার অনেকভাবে করা যায়। পার অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাফি, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাফি। তাহলে টি টিউব কোলাঞ্জিওগ্রাফি তোমাদের জানতে হবে, ইন্ট্রাভেনাস কোলাঞ্জিওগ্রাফি জানতে হবে। আর একটা আছে এই যে এখানে বলাই হয়েছে ইআরসিপি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিটিকোগ্রাফি, কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, প্যানক্রিটিকোগ্রাফি, এই কথাটা কিন্তু পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিটিকোগ্রাফি। আচ্ছা, আরেকটা আছে এমআরসিপি, এখন যেটা বেশি করা হয় এমআরসিপি, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এমআরসিপি, এখন খুব বেশি করা হচ্ছে এমআরসিপি, এটা তোমাকে জানতে হবে। ইআরসিপি আর এমআরসিপি পার্থক্য কেমন পরে আসছে। তাহলে কি কি বললাম, হেপাটোবিলিয়ারি ডিজিজ, আরো অনেক কোলাঞ্জিওগ্রাফি আছে তোমাদের জানার দরকার নেই, এগুলি এখানে তোমরা যেটা জানবা ইন্ট্রাভেনাস কোলাঞ্জিওগ্রাফি, টি টিউব কোলাঞ্জিওগ্রাফি, টি টিউব সম্বন্ধে ডিটেলস আরো জানতে হবে, পরে আসবো আমরা। টি টিউব আবার পার অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাফি হয়, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাফি হয়। তারপরে ইআরসিপি অ্যান্ড এমআরসিপি। এর সঙ্গে যে কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইআরসিপি, ইআরসিপি তো আমি অ্যাব্রিভিয়েশন বললাম, ইআরসিপির সঙ্গে সিম্পল এন্ডোস্কোপির পার্থক্যটা কি? এটা একটা এন্ডোস্কোপিক এক্সামিনেশন, আমি আগেও বলেছি লেকচার ক্লাসে,
পার্থক্য তেমন কিছু নেই। পার্থক্য হচ্ছে এর ভিজুয়ালাইজেশনের স্ট্রাকচারাল চেঞ্জ। সেটা কি, এন্ডোস্কোপিতে আমরা দেখি এন্ড ভিউ, মানে এন্ডোস্কোপির শেষ মাথায় দিয়ে আমরা সবকিছু দেখি। এন্ড ভিউ, এন্ড ভিউ এর যে লেন্সটা লাগানো থাকে, ক্যামেরাটা লাগানো থাকে, এটা লাগানো থাকে একদম এন্ডোস্কোপির ইনস্ট্রুমেন্টের টিপে। আর ইআরসিপির এন্ড ভিউটা থাকে সাইডে, সাইডে দেওয়া, টিপের পাশে এক সাইডে। কারণ এটা যদি টিপে থাকতো তাহলে আমরা বিলিয়ারি টিতে ঢুকতে পারতাম না। এটা সাইডে আছে বলে আমরা বিলিয়ারি টিতে ঢুকতে পারি। তাহলে এন্ডোস্কোপিতে ওটা একটা আছে এন্ড ভিউ, জেনারেল এন্ডোস্কোপিতে হচ্ছে এন্ড ভিউ, আর ইআরসিপিতে হচ্ছে সাইড ভিউ। এছাড়া কোনো পার্থক্য নেই এন্ডোস্কোপি আর ইআরসিপি। ইম্পর্টেন্স অফ ইআরসিপি কি? ইআরসিপি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্লিকেশন দুটোই করতে পারি। তাহলে এটা একটা ডায়াগনস্টিক রোল আছে, একটা থেরাপিউটিক রোল আছে। এটাই হলো কোশ্চেন এখানে ইআরসিপিতে। ডায়াগনস্টিক রোলের মধ্যে আবার দুটো জিনিস আছে। একটা হলো আমরা ওই কোলাঞ্জিওগ্রাফি করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, আর একটা হচ্ছে আমরা বায়োপসি নিতে পারি। আর থেরাপিউটিকের মধ্যে হচ্ছে আমরা কিছু থেরাপিউটিক চিকিৎসার কাজের মধ্যে দিয়ে করতে পারি। কি কি চিকিৎসার কাজ করতে পারি? স্টোন বের করে নিয়ে আসতে পারি, স্ট্রিকচার ইন্টারভেন করতে পারি বা ইন্টারভেনশন করতে পারি। যেমন কোলাঞ্জিওগ্রাফি, কোলাঞ্জিও কার্সিনোমা। কোলাঞ্জিও কার্সিনোমার কোনো চিকিৎসা বলতে গেলে কিছু নাই। এখানে আমরা অনেক সময় ওই ইআরসিপির মাধ্যমে একটা টিউব ঢুকাই দিয়ে আসি যাতে বাইলটা স্বাভাবিকভাবে ফ্লো হতে পারে, আর কিছু করার দরকার নেই। অথবা একটা স্ট্রিকচার আমরা পেলাম, সেই স্ট্রিকচারের মধ্যে আমরা একটা টিউব, একটা সিনথেটিক টিউব ঢুকাই দিয়ে আসি যাতে বাইল ফ্লোটা এটা ঠিক মতো করতে পারে। তাহলে এটা দিস ইজ দ্য থেরাপিউটিক অ্যাপ্লিকেশন। আর ডায়াগনস্টিকের মধ্যে আমরা কোলাঞ্জিওগ্রাম, ওখানে আমরা বিলিয়ারি ট্রিতে ঢুকবো, ঢুকে ডাই দিয়ে একটা এক্সরে নিব, দিস ইজ কোলাঞ্জিওগ্রাম। হ্যাঁ, অ্যান্ড ওখানে যদি কোনো ব্রাশিং করতে পারি আমরা, বা ওখানে কোনো টিউমার পাই, সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। এখানে আমরা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেখান থেকে বায়োপসি নিতে পারি। দিস ইজ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্লিকেশন। একই সঙ্গে আমি যদি বলি এমআরসিপি, এমআরসিপির পার্থক্যটা কি আছে? ম্যাগনেটিক রিজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিটিকোগ্রাফি। একই জিনিস, একই জিনিস আমরা দেখতে পারবো, কিন্তু এমআরসিপিতে আমরা শুধু ডায়াগনোসিস করতে পারবো। ডায়াগনোসিসের ক্ষেত্রে আবার আমরা শুধুমাত্র কোলাঞ্জিওগ্রাম করতে পারবো, আমরা কিন্তু বায়োপসি নিতে পারবো না। এমআরসিপিতে বায়োপসি নেওয়া যাবে না। কিন্তু এর একটা বিশাল অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এটা টোটালি নন ইনভেসিভ। এটা শরীরের মধ্যে ঢুকাতে হয় না, বাইরের যন্ত্র দিয়ে এই টেস্টটা করা যায়, টোটালি নন ইনভেসিভ। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে এটায় কোনো ডাই ভিতরে ঢুকাতে হয় না, এটায় কোনো ডাই লাগে না। ইআরসিপি করতে গেলে ডাই লাগে, কোলাঞ্জিওগ্রাফি করতে ডাই লাগে, কিন্তু এমআরসিপি করতে গেলে কোনো কন্ট্রাস্ট লাগে না। ডাই মানে কন্ট্রাস্ট লাগে না ওটা। ওই, আর একটা হচ্ছে ইমেজিং টেকনিক, রেডিয়েশন হয়। আর এমআরসিপি হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ডে করা হয়, এখানে কোনো রেডিয়েশনের কোনো হ্যাজার্ড নাই। তাহলে ইআরসিপির সঙ্গে এমআরসিপির এই পার্থক্য, সুবিধা অসুবিধাগুলো। এর একটা বড় সুবিধা হলো এটা নন ইনভেসিভ, এটাতে কোনো কন্ট্রাস্ট লাগে না, এটা যতবার খুশি ততবার করা যায়, দিনে 10 বার করা যায়, কোনো অসুবিধা নাই। বলতে গেলে এর কোনো কমপ্লিকেশন নাই। এটা হলো এমআরসিপির সুবিধা। কিন্তু অসুবিধা হলো এটা দিয়ে আমরা কোনো স্পেসিমেন নিতে পারবো না, এটা দিয়ে আমরা কোনো থেরাপিউটিক অ্যাপ্লিকেশন আমাদের এমআরসিপির নাই। এইবার ইআরসিপির সঙ্গে একটা কোশ্চেন থাকতে পারে, কমপ্লিকেশন অফ ইআরসিপি। বেশি কিছু না জানলে প্রিপারেশন অফ ইআরসিপি জানতে হয়, এটা আবার পরে কোশ্চেন আছে তখন আমরা আলোচনা করব। কমপ্লিকেশনটা একটু বলে রাখি। কমপ্লিকেশনটা যেহেতু রিটেনেও পড়ে, কমপ্লিকেশন খুব সিম্পল, তোমরা জানো কমপ্লিকেশন গুলো কি। যেহেতু এটা একটা কাটাছেড়ার ব্যাপার, আমাদের মেজর ডিউডেনাল প্যাপিলা এটা দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, মেজর ডিউডেনাল প্যাপিলা দিয়ে আমাদের ঢুকতে হয়, এটাকে স্পিংটারোটমি করে, স্পিংটার কেটে ঢুকতে হয় এই যন্ত্রটাকে ভিতরে ঢুকাতে গেলে। সেক্ষেত্রে আমাদের ওখানে ব্লিডিং হতে পারে, ব্লিডিংটা কনসিল্ড হতে পারে, ইউজুয়ালি কনসিল্ডই হবে।
ব্লিডিং হওয়ার ঝুঁকি থাকবে, পারফোরেশন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। হ্যাঁ, এগুলো খুব কমন কমপ্লিকেশন। তাহলে কি কি বললাম? ব্লিডিং হতে পারে, পারফোরেশন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এই তিনটা কমপ্লিকেশন না বললে হবে না, অবশ্যই বলতে হবে। আর আলটিমেটলি এটা রেয়ার, সেটা হচ্ছে লং টার্মে এটা স্ট্রাকচার হতে পারে, সেটা আমরা না বলাই ভালো। এটা রেয়ার কমপ্লিকেশন, তোমাদের বলার দরকার নেই। এবার লাস্ট কোশ্চেন আমি অলরেডি বলে ফেলছি, এখানে একই কোশ্চেন আছে, ডিফাইন হাইড্রোনেফ্রোসিস, মেনশন দ্য কজেস অফ ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। অলরেডি আমি বলে ফেলেছি এটা। হ্যাঁ, হাইড্রোনেফ্রোসিস তোমরা ডেফিনেশনটা রিক্যাপিচুলেট করতে পারো নিজেরা, এবং মেনশন দ্য কজ অফ, এখানে রাইট বলার দরকার নাই, ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। এইবার এখানে আমি আরেকটা কোশ্চেন, এটা পরে আছে, আমি বলে যাই এর সঙ্গে, যেটা এটার সম্বন্ধে আমি আলোচনা করছি না। যদি বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের কজ বলা হয়, জিজ্ঞাসা করা হয়, তখন তুমি কি বলবা? বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস মানে এই ইউনিল্যাটারাল যে কজগুলো বললাম, এই কজগুলো দুই পাশে হতে হবে। ইট ইজ ভেরি রেয়ার। দুই দিকে পেলভিউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, দুই দিকে ইউরেটারে স্টোন, দুই দিকে ইউরেটারে স্ট্রাকচার, এগুলো ভেরি রেয়ার। দুই দিকে কম্প্রেশন, ভেরি রেয়ার। তার মানে এই ইউনিল্যাটারালের কজগুলো ইউনিল্যাটারালের জন্যই বেশি ইম্পর্টেন্ট। বাইল্যাটারালের ক্ষেত্রে কজ কোনটা? ব্লাডার বা ব্লাডার আউটলেটে, বা ব্লাডার বা ইউরিনারি ব্লাডার বা তার ডিস্টালি যদি কোনো প্যাথোলজি হয়, আউটফ্লো অবস্ট্রাকশন করে, তাহলে বাইল্যাটারাল হবে, বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবে। একটা কজতেই মাত্র আমি বললাম বিপিএইচ, এটা হচ্ছে এক নম্বর কজ। বিপিএইচ বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবে, বিপিএইচ বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবে। বিপিএইচ ছাড়া যদি প্রোস্টেটে ক্যান্সার হয়, একই কথাই হবে, বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবে। ইউরেথ্রাতে যদি স্ট্রাকচার হয় তাহলে হবে। তাহলে ইউরেথ্রাতে স্ট্রাকচার হলে ব্লাডারে ইউরিন জমা হবে, ব্লাডারের প্রেসার বাড়বে, ব্লাডার থেকে রিগার্জিটেট করে দুই দিকে উঠে যাবে। তার মানে ব্লাডার আউটলেটে যদি কোনো অবস্ট্রাকশনের যেসব প্যাথোলজি আছে, সেই জন্য দুই দিকে বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবে। আর একটা কজ আছে, সেটা ওই যে বলছিলাম ভিওআর। ভিওআরটা যদি প্রাইমারি হয়, আমি বলছিলাম প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি ভিওআর মানে জন্মগতভাবে ভিওআর। এই ভিওআরটা কিন্তু প্রাইমারিটা কিন্তু ফ্রিকোয়েন্টলি বাইল্যাটারাল হয়। তাহলে বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে ব্লাডার আউটলেটের অবস্ট্রাকশন গুলো বলতে হবে, আর লাস্টে বাইল্যাটারাল ভিওআর, এই বললেই হয়ে যাবে, বেসিক ইউরেটারি রিফ্লাক্স। আমার মনে হয় যে আজকে এটুকুনই থাক। আর আমি আরেকটা কাজ করব, আগামী দিনে যে ক্লাস নেব সেটার আমি একটা ছবি তোমাদের আমি এখানে মেসেজ করে দিয়ে দিচ্ছি। তোমাদের এই তোমরা একটু দেখে নিও যে কোশ্চেন গুলো আলোচনা করব আগামী দিন, তাহলে একটু সুবিধা হবে। এবার তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? এই ক্লাস যদি তোমরা একটু মন দিয়ে করো, বা একটু সময় দাও, বইয়ের সঙ্গে একটু মিলাই নাও, বা ইভেন গাইডের সঙ্গেও মিলাই নাও, তাহলে আর তোমাকে ভাইবার জন্য নতুন করে চিন্তা করতে হবে না। যেখানেই তুমি পড়তে যাওয়া, তখন মনে হবে যে না, এই নামগুলো তো শুনছি। ঠিক এই কোশ্চেন, বারবার বলছি, এই কোশ্চেন কিন্তু তুমি টিচারের সামনে উপস্থাপন করবা যে আমি এটা পারি স্যার, আমার এটা জিজ্ঞাসা করেন। সুতরাং এটা তৈরি হয়ে যেতে হবে। এবং সাথে যে কোশ্চেন গুলো করা হয়, মোটামুটি আমি আলোচনা করছি, বা এরপরে আরো অনেক কোশ্চেন আছে, এরপরে আরো প্রায় 40টার উপরে কোশ্চেন আছে, এবং বিভিন্ন ভাবে কোশ্চেনের উত্তরে আসবে, প্রবলেম গুলো আসবে। এইবার তোমরা প্রবলেম থাকলে সেটা কোনো বলো, বুঝতে কোনো সমস্যা থাকলে। আর ঠিক ওই অল্টারনেট ডে এইভাবে তোমরা উপস্থিত থেকো, আমার সময়ের কোনো অসুবিধা নাই, তোমরা সময় দিতে পারলে আমার কোনো অসুবিধা নেই। আর আমি আজকের এই শীটটা যে কয়টা কোশ্চেন তোমাদের পড়ালাম, প্লাস আগামী দিন কি পড়াবো সেটাও আমি একসঙ্গে মেসেজ করে দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা কালেক্ট করে রাখতে পারো। ঠিক আছে, ওদের আর কোনো কোশ্চেন? ঠিক আছে, থ্যাংক ইউ। এই কোশ্চেনগুলোর উত্তর তৈরি করলে আর কিচ্ছু লাগে না। সেভ করা যায়, হ্যাঁ, এটা সেভও করা যায়। ওরা করে নেবেন, সেভ ওটা আমার দরকার নেই সেভ করা। আচ্ছা, প্রসিড।
একটু হলেও ওপেনলি মেসেজ করতে হয়। ধরো